সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কার ও জাতীয় ঐক্য। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন আজিজুর বারী হেলাল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্র দলের সাবেক সভাপতি। আজিজুর বারী হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আশা করি কিছুক্ষণের মধ্যে তাকে আমরা স্টুডিওতে পাবো। আমরা আপাতত শুরু করতে চাই আজিজুর বারী হেলাল আপনাকে দিয়ে। সম্প্রতি লক্ষ্য করছেন যে বড় ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। রিসেন্ট যে দুইজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, একজন সংস্কৃতি উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা। সরকারের সঙ্গে রাজনৈতিক দল এবং ছাত্র, এটি তো সবারই আসলে সরকার। সেই জায়গাটাই এই যে বিতর্ক তৈরি হচ্ছে, বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি যে বিতর্কগুলো তৈরি হচ্ছে এইগুলো বিএনপি অনেক আগেই আপনার ওয়ার্নিং দিয়েছিল বা ধারণাও করেছিল যে আপনি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে দায়িত্ব জনগণ অর্পণ করেছেন এবং যে লক্ষ্যে এই ফ্যাসিবাদের পতন হলো, সেই দায়িত্বর অতিরিক্ত দায়িত্ব বহন করতে গেলে কিন্তু তখন জনগণ এবং আমাদের যে পরাজিত শক্তি, বিশেষ করে পরাজিত যে শক্তি এবং পলায়নকারী যে শক্তি, তাদের যে ষড়যন্ত্র, এটা কিন্তু থেমে থাকবে না। আপনি দেখেছেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে থেকে এই পতিত ফ্যাসিবাদ বা পতিত মাফিয়া বিভিন্ন রকম পাগলের প্রলাপ বকছে। আপনি যতই এগুলোকে পাগলের প্রলাপ হিসেবে ধরুন না কেন, এটার একটা ইম্প্যাক্ট যারা ষড়যন্ত্র করে তাদের মধ্যে আপনার এটা কাজ করে এবং এই পরাজিত শক্তির বিভিন্ন দোসররাও কিন্তু প্রশাসনে বিভিন্নভাবে জায়গা করে নিয়েছে। এখন আমার প্রশ্ন, এই কথাগুলো আমরা যেমন বুঝি, সাধারণ জনগণ যেমন বোঝে, রাজনৈতিক দলগুলো যেহেতু ওয়ার্নিং করেছে, তাহলে কি এই ডক্টর ইউনূস সরকারের মতো একজন পণ্ডিত ব্যক্তিরা সব এই সরকারের উপদেষ্টা? ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার অনেক গুণ আছে, অনেক সুনাম আছে, কিন্তু তার সাথে যে উপদেষ্টারা দেশ চালায় তারা কি এগুলো বোঝে না? আমার কাছে কেমন যেন মনে হয়, আপনি দেখেন যে যখনই এই ফ্যাসিবাদ ইন্ডিয়ার থেকে কোনো ফোনালাপ ফাঁস করে বা কোনো কিছু করে, তখনই দেখবেন এবং ছাত্ররা, জনতারা এর বিরুদ্ধে রাস্তায় ঐক্যবদ্ধ হয়। যেমন বলল যে 10ই ডিসেম্বর নূর হোসেন চট্ট তারা প্রোগ্রাম করবে, সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেল যে এই ফ্যাসিবাদকে আর ঠাঁই দেওয়া হবে না। আবার দেখবেন যে এই ফ্যাসিবাদের পক্ষে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লেখা হয় ফ্যাসিবাদের পক্ষে, তখনও দেখবেন জনগণ একটা ঐক্য সৃষ্টি হয়। তাহলে কি এই উপদেষ্টারা তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য এই ধরনের কাজ করতে উৎসাহ যোগায় নাকি তারা, যে আপনার মাফিয়ার বিরুদ্ধে কিছু একটা কথা বলে দেব, তাহলে জনগণ আবার তাদের পক্ষে ঐক্যবদ্ধ হবে। মাফিয়ার বিরুদ্ধে কিছু একটা খবর লিক করে দিব, পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনা ফোন আলাপ করছে, পার্শ্ববর্তী দেশের কাছে কোনো রকম জবাবদিহিতা তারা চায় না। তাহলে কি শেখ হাসিনা এইগুলো প্রচার করবে, এই অপপ্রচারগুলো করবে, আর তার ফলে তিনি জনগণকে আবার নিজের দলে রেখে দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চান দীর্ঘসূত্রিতা? এই সরকার তো ছাত্র জনতার সরকার, রাজনৈতিক দলগুলোও সমর্থন দিয়েছে, সবার সরকারের সরকার, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে এই সরকার। তো সেই জায়গাটাই এখন এই যে 3 মাস পরে যে মতভেদ স্পষ্ট হচ্ছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে, সেই বিষয়টিকে মানে সরকারের জন্য কতটা স্বস্তির বলে মনে হয়? সরকার তো আমার কাছে মনে হয় কি ওনারা কি ইচ্ছা করে এই বিতর্কগুলো তৈরি করে? ইচ্ছা করে সরকার বিতর্ক তৈরি করবে? আমার তো কারণ কেউ যে বেশি দিন ক্ষমতায় থাকার লোভ, তো আমরা দেখেছি বেশি দিন ক্ষমতায় থাকার লোভ, মানে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে যে কাজ করলেই তো মনে হবে যে আপনার বেশি দিন থাকার লোভ। এই জন্য তো আপনি বিভিন্ন রকম বিতর্কগুলো, কোনো নন ইস্যুগুলোকে আপনি ইস্যু বানাচ্ছেন, যে কাজগুলো করার। যেমন সংস্কার দেখেন,
এই সংস্কারের প্রতিধ্বনি আমরা শুনেছিলাম 2007 সালেও, যখন 1/11 হলো। সংস্কারের অনেক প্রতিধ্বনি, সংস্কার সংস্কার সংস্কার, কিন্তু দেখেন সেই সংস্কার তো করতে পারলই না, আরো সংস্কারের নাম করে এমন একটা জগা খিচুড়ির মাধ্যমে নির্বাচন করলো যে আপনার একটা 15-16 বছরের একটা ফাঁসিবাদ আমাদের রাষ্ট্রের ঘাড়ের উপর চেপে বসলো। আবার সেই একই ষড়যন্ত্র, একই রকমের ষড়যন্ত্র এইবার বলছে সংস্কার সংস্কার সংস্কার। এখন আপনি বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু 31 দফা সংস্কার দিয়েছে যে কোন কোন জায়গা সংস্কার করা দরকার। আপনি সংস্কার করতে গেলে আবার আপনার সমস্ত রাজনৈতিক দলগুলোর কিন্তু ঐক্যমতেরও প্রয়োজন আছে। যেসব বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো বা যারা এই গণ অভ্যুত্থানের শক্তি বা বিপ্লবী শক্তি, তাদের একটা ঐক্যমতের প্রয়োজন আছে। তারপরে আবার দেখেন আপনি আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো আপনি দিবেন, সেটা বাস্তবায়ন কে করবে? নিশ্চয়ই নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যদি এটাকে বাস্তবায়ন না করে, এর গ্যারান্টি আপনি পান কোথায়? অর্থাৎ সংস্কারের অ্যাপ্রুভালটা কে দিচ্ছে? আপনি সংস্কার প্রস্তাবটা দিয়ে সময় ক্ষেপণ করলেন, এই সময় ক্ষেপণ করতে যায় কত রকম ষড়যন্ত্র করে আমাদের এই বিপ্লব যদি পরাজিত হয়ে যায়, আমাদের এই অভ্যুত্থান যদি পরাস্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশ পরাজিত হবে। এই সরকার কি চাচ্ছে যে নিজে ব্যর্থ হতে? আমরা তো, এই সরকার তো আমাদের সরকার, আমরা তো চাচ্ছি যে সরকার চাচ্ছে না, কিন্তু সরকারের ভেতর কি কোনো ষড়যন্ত্রকারী লুকিয়ে আছে? তা না হলে উপদেষ্টা নিয়োগ এইভাবে বাদ বিচারহীনভাবে উপদেষ্টা নিয়োগ করছে, বাদ বিচারহীনভাবে কথা বলছে। রাষ্ট্র তো আমি দেখলাম ঠিক মতো চালাইতেই পারছে না। আপনার দ্রব্যমূল্যের হু গতিতে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, কোনো আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিও কিন্তু এই সরকারের খুব একটা ভালো না। তারপরে আপনি দেখেন যে বিভিন্ন জায়গা যে সাম্প্রদায়িক কাঠ খেলছে বিভিন্ন লোকজন, এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনার বিভিন্ন লোক এই সরকারের ভিতর থেকে যে এই কারসাজিগুলো করছে না, তার কি প্রমাণ? এবং এই সরকারের মধ্যে কি কোনো শস্যের মধ্যে কি কোনো ভূত লুকিয়ে আছে যে যারা সরকারকে আলোড়িত করে, সরকারকে একটু আলোড়িত করে আপনার অন্য কোনো পরাস্ত শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না। নতুন করে কোনো ফ্যাসিবাদ বা কোনো সাম্রাজ্যবাদী শক্তি, বিশেষ করে পার্শ্ববর্তী শক্তির কাছে কি তারা নতজানু হতে চায় কিনা, তাদের কোনো এজেন্ট কাজ করছে কিনা, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিরতি নিয়ে ফিরছি আবারও। নিশ্চয়ই বিরতির পরে আমরা মাহমুদুর রহমান মান্নাকে আমরা স্টুডিওতে পাবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। জেডএসআর ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কার এবং জাতীয় ঐক্য বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন আজিজুর বারী হেলাল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি। এখন কি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু মতভেদ দেখছেন যে বিভিন্ন বিষয়, যেমন সংসদ নির্বাচন, সংবিধান বাতিল, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রপতির অপসারণ, নানা ইস্যু আসলে সামনে এসেছে এই বিগত 3 মাসের মধ্যে? এই বিষয়গুলো নিয়ে দলগুলোর মধ্যে মতৈক্য দেখছেন কোনো? আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতৈক্য দেখছি না। ইভেন আমাদের যে 17 বছরের যে আন্দোলনের উপসংহার টেনেছে যে ছাত্র জনতা, তাদের মধ্যেও আমি কোনো মতভেদ বা মতানৈক্য দেখছি না। আমি যেটা দেখছি সেটা হলো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার, আমাদের সকলের যে সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সকলের সরকার, যেই সরকারের ব্যর্থতার সাথে আমাদের রাষ্ট্র, আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের গণতন্ত্র, বিপ্লব সমস্ত ব্যর্থতা সম্পর্কিত, আমরা সর্বসম্মত করে যে সরকারকে সাপোর্ট করি, বরঞ্চ সেই সরকারের কিছু কিছু বক্তব্য, কিছু কিছু উস্কানিমূলক কথাবার্তার মধ্যে এমন এমন কথাবার্তা বলছে যে যাতে আমাদের যে বিপ্লবী শক্তি, যারা বিপ্লবের পক্ষে ছিল, গণ অভ্যুত্থানের পক্ষে যারা দীর্ঘ 17 বছর আন্দোলন করছে, তাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করবার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। যেমন দেখেন যে আমাদের সবার দাবি ছিল কি, যে গণতন্ত্র উত্তরণ এবং একটা সুষ্ঠুভাবে ভোট। এই দিকে সরকার মোটে যাচ্ছেই না। নির্বাচন কমিশনটা সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন সংস্কারের কথাও বলে না, নির্বাচন কমিশন গঠনের কথাও বলে না, ভোটার আইডি কার্ডের কথাও বলে না, ভোট ব্যবস্থার কথাও বলে না। যে অর্থাৎ যেটা পূর্বে বললাম, যেই কাজ তাদের করার দরকার না সেই কথা বলে
আমাদের মধ্যে বিভিন্নভাবে অনৈক্য তৈরি করছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়ক সংস্কার কমিশন আছে, সার্চ কমিটি গঠন হয়েছে, জি। এখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নামও দেওয়া হয়েছে। তো এই সমস্ত সময় লাগবে না? সংস্কার কমিশন সংস্কার এর আগেও করা আছে। 91 সালে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। জি। এই ডক্টর ইউনূস সরকারও একটি টাস্ক ফোর্সের প্রধান ছিল। এরপরে বিভিন্নভাবে কমিশন গঠন করা হয়েছে। এই সব সংস্কারের প্রস্তাব আপনার বিশেষজ্ঞ মহলও দেই, যারা সমাজ চিন্তক তারাও দেয়। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সমস্ত কিছু দেই। কিন্তু আপনি কি দেখেছেন যে কোনো সংস্কার প্রস্তাব যা যা দেওয়া হয়েছে তা পরবর্তী সরকার মেনেছে? এমন কোনো প্রমাণ আমরা দেখিনি, এমন কোনো প্রমাণ আমরা দেখিনি। হয়তো তাদের যে নির্বাচিত সরকারের যেটা প্রয়োজন মনে হয় সেটা করে। অর্থাৎ সংস্কার যে ধারাবাহিক প্রক্রিয়া এবং এটা সেই যুগের উপযোগিতা কিনা, সেই সময়ের উপযোগিতা কিনা, এটা বুঝেই আপনার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করে। আপনি এখন বসে একটা সংস্কার প্রস্তাব দিলেন, সেইটার উপযোগিতা 1 বছর পরে নেই, 2 বছর পরে নেই, তাহলে আপনার ওই সংস্কার প্রস্তাবের অর্থ কি? এইরকম টাস্কফোর্স, কমিশন, বিশেষজ্ঞ মতামত এরকম যুগে যুগে বাংলাদেশে দেয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কারণ কি? কাজের কাজ হয়েছে যে নির্বাচিত সরকার যদি তার ম্যানিফেস্টোতে ঘোষণা করে যে এই বিষয় সংস্কার করবে, যেমন আমাদের 31 দফা একটা সংস্কার প্রস্তাব আছে। এছাড়াও যদি জনমত তৈরির ফলে, ডায়ালগের ফলে সমস্ত রাজনৈতিক দলের কোন কোন বিষয় সংস্কার করা দরকার সেটা পরবর্তী নির্বাচন তাদের নির্বাচন রাজনৈতিক দলগুলো ম্যানিফেস্টোতে দিবে এবং সেটা হবে সেই সংস্কার প্রস্তাব। অযথা কালক্ষেপণ করা মানে আপনার ক্ষমতায় থাকার একটা লোভ তৈরি হয়েছে। না, কিন্তু ন্যূনতম সংস্কার দরকার আছে না? সেটা নির্বাচন কেন্দ্রিক সংস্কার আরো জানা দরকার। 3 মাস কিন্তু অলরেডি গন, অর্থাৎ মধুচন্দ্রিমা চলে গেছে। আপনারাই বারবার এই প্রশাসন, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, সেগুলো তো এখন আছে। সেটা তো নির্বাচন করবে, আপনি তো 3 মাসে কিছু করতে পারলেন না, বরং রাষ্ট্রটাকে এমন একটা বেকায়দায় ফেলা দিচ্ছেন যে বাজারটাও নিয়ন্ত্রণ করতে পারছেন না, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং আপনার বিরুদ্ধে তো তখন তো মানুষ খেপে যাবে। খেপে গেলে আপনার বিরুদ্ধে যদি কোনো আন্দোলন সংগ্রাম হয়, সেটা তো আমাদের বিপ্লবেরই ক্ষতি হয়ে গেল। আমাদের 17 বছরের সাধনার ফসল যেটা, সেটাই নষ্ট হয়ে যাবে। বক্তব্য একেবারে পরিষ্কার। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। মাহমুদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আপনি আজকে কথা বলেছেন একটা জায়গায় দেখলাম, সেটি হচ্ছে যে 3 মাসে কোনো সংস্কারই করতে পারেনি সরকার। সরকার তো কাজ করছে আসলে, যেমন দৃশ্যমান হওয়ার মতো কি 3 মাস যথেষ্ট সময় বলে মনে হয় কিনা? কাজের মতো কাজ করতে পারেন, আপনি এক পাশে দৃশ্যমান কিছু করতে পারেন, কিন্তু আগে এটা মানতে হবে কি যে 3 মাসের মধ্যে দৃশ্যমান কিছু হয়নি। সংস্কার কমিশন 6টা হয়েছে, মানে কমিশন হওয়া তো একদিনের ব্যাপার। কমিশন মানে তো কিছু লোককে জড়ো করে একটা কমিটি করেছেন। ধরেন, আচ্ছা ঠিক আছে, একটা কমিশনে 10 জন করে সদস্য নিয়েছেন, 10টা লোকের সাথে আলাদা করে কথা বলে তারপরে ঠিক করেছেন, সবাই লেগেছে। আমি যদি এভাবে ধরি, হ্যাঁ ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু সেটাও দেখছি যে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল কনস্টিটিউশন কমিশন, তার যাকে হেড বানিয়েছেন তাকে একদিন পরে বাদ দিয়ে দিয়েছেন। এবং তিনি তাকে যখন জিজ্ঞেস করেছে, তিনি বলছেন আমার সাথে কেউ কথাই বলে নাই। এরকম কথা কিন্তু আরও জনদুয়েক বলেছে। ফলে ওটা যে খুব মেটিকুলাসলি করা হয়েছে এরকম তো বলতে পারছেন আপনি। ওইটাও খুব যত্নের সাথে করা হয়নি। আর দৃশ্যমান কিছু করা বলতে কী বোঝায়, ধরেন যেমন 2 মাসে বাংলাদেশ সরকার বেশ কিছু ডেট সার্ভিসিং করেছে, এটা দৃশ্যমান জিনিস। এই অর্থে সংস্কারের কাজে সংস্কার কী হয়েছে বলে আমি তো কিছুই দেখি না। পুলিশে যারা চাকরি ছেড়ে চলে গেছে বড় বড় অফিসার, ওই জায়গাতে আপনি নতুন লোক দিয়েছে, তো নর্মালি একটা গভর্নমেন্ট তাই করে, কোনো জায়গাতে আপনি খালি রাখতে পারেন না, ওইটাকে আপনি সংস্কার বলতে পারেন না। লাইকওয়াইজ আপনি যদি সিভিল ব্যুরোক্রেসিতে ধরেন একই ব্যাপার, ওইখানেও তাই করেছেন। আর আপনি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, বলেন তো কী হয়েছে সংস্কারের? না, আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন 6টা কমিশন করেছে, সেই 6টা কমিশনের সামনে টার্গেট হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে তার একটা রিপোর্ট দেবে। রিপোর্ট দেওয়ার পরে সেটি যতটুকু জানি যে সেটি নিয়ে অন্তর্বর্তী সরকার আপনাদের সঙ্গে বলবে, দলগুলোর সঙ্গে, তারপরে হয়তো সেটি দৃশ্যমান হবে। সেটা কিন্তু সেটাও তো ঠিক যে আলটিমেটলি দৃশ্যমান। ধরেন আমরা যেহেতু এটাতে পার্টি মনে করি, সংস্কার তো অরিজিনালি রাজনৈতিক দলগুলোর প্রস্তাব। সরকার এসে সেটা জেনে সেটাকে নিজেদের বলে ওন করে ওইটা করবার চেষ্টা করছেন। তা আমরা যখন প্রস্তাবটা দিয়েছিলাম তখন তো আমাদের মাথায় ছিল
এখন ওনারা আসলেন, আসবার পরে এখন 3 মাস পার হয়ে গেছে, হবার পরে ওনারা তো নতুন কিছু করে না। এটার কোনো একটা কমিটি করা বা ধরেন যে এটার উপরে কোনো ড্রাফট করা, অন্যদের সাথে কথা বলে কিচ্ছু করেনি। আমরা বলছি আমাদের নিজেদের প্রপোজাল আছে, যেহেতু আমাদের সাথে কথা বলেন, তারা তো আমাদের সাথে কথা বলেনি। এই যে এখন তারা ডিসেম্বর 31-এর মধ্যে প্রপোজাল একটা দেবেন, জি, এটা নিয়ে আগে একদিন মধ্যে আপনার এখানে আমি বলেছিলাম কি আমার জানা নেই, যখন আমাদের জোটের সাথে মানে গণতন্ত্র মঞ্চের সাথে প্রধান উপদেষ্টার কথা হলো, সেদিন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা নিজেরা আগে কেন প্রস্তাব দেওয়ার কথা বলছেন, আমাদের সাথে কথা বলেন, তাহলে হবে কি পরে যখন নিয়ে আসবেন আমরা আমাদের সাথে যে বিতর্কটা হবে সেই বিতর্কটা আপনাকে করতে হচ্ছে না, যেহেতু আমাদের সাথে আগেই কথা হলো। উনি বললেন হ্যাঁ আমরা কথা বলবো, আমি তো তাই ঠিক করেছি, কিন্তু তারা কথা বলেননি। এরপরে পরশুদিন বোধহয় ওই কনস্টিটিউশন কমিশন থেকে একজন ফোন করেছেন, করে বললেন যে আমরা তো আপনাদের সাথে কথা বলতে চাই। তো হ্যাঁ নিশ্চয়ই আমি কথা বলতে চাইবো, বা আমাদের জোট কথা বলতে চাইবে। তো বলে স্যার আমরা ঠিক করেছি যে আপনাদের যে সাজেশনগুলো আছে সেগুলো লিখে 23 তারিখের মধ্যে আমাদের কাছে দেবেন। তাই আপনি না বললেন কথা বলতে চান, তাহলে আমি লিখে দেবো কেন? লিখে দেওয়ার পর আপনি যদি না পড়েন আমি কি জানতে পারবো নাকি? তাই এইটা তো সিস্টেম, আপনি যে কথা বলতে চান তাহলে কথাই বলেন, তাহলে আমি লিখে তো দেবো, আপনি পড়ে দেখবেন। তাহলে একটা প্রশ্ন করি, এই সরকার আসলে তাহলে করছেটা কি? মানে 3 মাস যে পার হয়ে গেল কি করলো? অনেস্টলি বলি, ধরেন প্রথম থেকেই সরকারকে তো আমরা সমর্থন করছি, এখন আমি নিজেই খুব বিব্রত বোধ করি যে তাদের ব্যাপারে কি বলবো। এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কার নিয়ে আমাদের কারোর সাথে কোনো কথাই বলা হয়নি। আমি এখানে ওপেনলি তো বলছি, তারা বলুক যে না অমুক দিন কথা বলেছে। ধরেন 2 দিন ডাকলো, একদিন হচ্ছে এই যে আপনার 15ই আগস্ট কীভাবে পালন করা যাবে, আর আরেকদিন হচ্ছে পূজাটাকে কীভাবে পাড়ি দেওয়া যায়, এগুলো কি সংস্কারের কোনো অংশ বলেন? কিন্তু এই দুটোই ইস্যুতে তারা ডেকেছে। বাকি সংস্কার নিয়ে বা ধরেন এই যে কনস্টিটিউশন নিয়ে তো মাঝে মাঝে এইটা ওইটা প্রস্তাব হচ্ছে, তো এইটা নিয়েও তো আরে ফর্মাল ইনফর্মাল তো আলোচনা হতে পারে। আপনি বোঝার চেষ্টা করছেন যে কি করলে সমাধান হয়। আমি যেমন ওনাকে বলেছি, আমি এখানে বলি, আমি মনে করি আপনার এখানে আগে আমি বলেছি, সংস্কার আপনি যা করবেন সেটা তো গায়ের জোরে করতে পারবেন না, আপনার ইচ্ছা অনুযায়ী সংস্কার করতে পারবেন না। আপনি দেখবেন যে সবাই যেটা চাই সেটা সংস্কার করবেন, আপনি না চাইলে আপনি করবেন কীরকম করে? তো চাই যে আপনি তো তা জানারই চেষ্টা করেননি, তারপরে চাইতে গিয়ে দেখলেন যে বেশ কিছু ডিফারেন্স আছে, তো সেগুলোকে আপনি আবার সমন্বিত করবেন যাতে ডিফারেন্সগুলো দূর হয়, মিল হয় সবাই, এবং একটা কমননেস আসে। তো আপনি যে ডিফারেন্সই জানেন ওইটা করবেন কবে? আপনি যদি এই যে বলছেন না পরে যে আমাদের সঙ্গে সরকার কথা বলবে, আমি অ্যাফ্রেড সরকার কী কথা বলবে তারা তো কিছু জানে না, আমাদের অ্যাটিটিউড জানে না। তো অন্য একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে কী করতো, ধরেন যে 40টা পার্টির সাথে তারা কথা বলতে পারে, 40টা পার্টির কী চিন্তা সংস্কার নিয়ে, কোন ইস্যুতে কী কী প্রপোজাল, এগুলো তো আমরা ডকুমেন্টও তো দিচ্ছি, সেগুলো করতে পারে। ধরেন আজকেই আমরা যেমন আমাদের দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে কনস্টিটিউশন রিফর্মসের উপরে একটা সেমিনার করেছি, ওইখানে বিএনপি নেতারা আসছে, অন্যান্য দলের আসছে, আমাদের জোটের আসছে। আই এম মোর দ্যান শিওর যে গভর্নমেন্টের কাছে নলেজই নাই যে এরকম সেমিনার হচ্ছে। দিনে অন্তত 3টা-4টা করে সেমিনার এই ঢাকা শহরে হচ্ছে অন ডিফারেন্ট রিফর্মস। গভর্নমেন্ট এগুলো জানে বলে আমি তো জানি না, কেউ তো জিজ্ঞেস করেনি না। তাহলে গভর্নমেন্টের ফোকাস কোন দিকে বলে আপনার মনে হয়? তারা তো বারবারই একটা কথা বলেছে যে তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আসলে চলে যাবে। 3 মাস তো পার হয়ে গেল, ফোকাস বারবার বলছেন না, বরঞ্চ আপনি গতদিন 2জন উপদেষ্টার কথা শুনে আমার কাছে এটাও খুব অবাক লেগেছে। মানে বদিউল আলম মজুমদারের মতো মানুষ উনি বললেন যে আমরা খুব কমফোর্টেবল আছি, আমাদের উপর কোনো চাপ নাই, ইলেকশন নিয়ে কোনো চাপ নাই। মানে এটা কি কোনো কথা হলো বলেন? খাদ্য উপদেষ্টা বলেছেন, খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার না, নির্বাচন কমিশনার এইটা নির্বাচন পদ্ধতির উপর যিনি করেছেন না বদিউল আলম মজুমদার। আচ্ছা ধরেন যে আলিমা মজুমদার, আমরা যদি ভুরাই উনি যদি বলে থাকেন, আলিমা মজুমদার ভাই যদি বলে থাকেন, তারা আমরা চাপ দিলে চাপ ফিল করবে, তারা তো অটোমেটিকই চাপ ফিল করবে যে আমরা এত বড় একটা দায়িত্ব নিয়ে আসছি, আমরা কতদূর এগুলাম, কী করলাম। মানে যে কোনো একটা সেন্সিবল লোকের এই জন্য একটা চাপ নর্মালি থাকবার কথা, উনি রিল্যাক্স বলবেন কেন? তারপর আরেক উপদেষ্টা বললেন যে আমরা খুব তড়িঘড়ি করছি না, খুব দ্রুত কিছু করতে হবে তা মনে করি না, আবার খুব ডিলেও করবো না। কেন দ্রুত মনে করবেন না কেন? দ্রুত তো মনে করা উচিত, যেভাবেই বলেন না কেন দিস ইজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট,
দিস ইজ নট এ পার্মানেন্ট গভর্নমেন্ট, দিস ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট। তো তারা ইন্টারিম গভর্নমেন্ট যদি বলে না অত কোনো তাড়া নেই, করি ধীরে ধীরে করি, সব দেখে শুনে করবো, এই অ্যাটিচিউডটা গ্রহণযোগ্য হতে পারে না। ওরা যখন বলবে যে ভাই আমাদের এই কাজের জন্য সময় লাগছে, কিন্তু আমি বলতে পারি ঠিক আছে আপনি নেন, জনগণকে বলতে পারি তারা কাজটা সারতে পারে। কিন্তু তারা যদি বলে যে না আমি বেশ স্বচ্ছন্দ বোধ করছি, এইটা কোনো কথা হলো না। একটা কোট করি আপনাকে, সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক, যাদের মাধ্যমে এই সফলতা এসেছে আন্দোলনের, একটা ফেসবুক স্ট্যাটাস খুব সিগনিফিক্যান্ট। সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আঁতাত হচ্ছে, ফাঁসির দড়ি বিপ্লবীদের কাছাকাছি আসছে। ফাঁসির দড়ি বিপ্লবীদের, যারা বিপ্লব করেছে, ফাঁসির দড়ি তাদের কাছে আসছে। মানে এখন আপনি জিজ্ঞেস করলেন মানে আমার কমেন্ট করতে আমি বাধ্য ছিলাম, আমি খুব কমেন্ট করতে চাই না, কারণ আমার মনে হয়েছে কি জানেন, আন্দোলনটা তো সবাই করেছে না, সমস্ত দেশবাসী রাজনৈতিক দলগুলো মিলে, এবং 15 মাস ধরে আন্দোলন হয়েছে মিনিমাম, এবং তাতে অনেক জীবন গেছে, অত্যাচার, নির্যাতন, আয়নাগরি সব আমরা জানি কত অত্যাচার সবাই মিলে সহ্য করেছে। কিন্তু হয়েছে কি, অপোজিশন শেষ লড়াইটা লড়তে পারে নাই, যে লড়াই ছাড়া জেতার ব্যাপার ছিল না। বাকি আপনি পলিটিক্যাল স্ট্রাগল করেছেন, অনেক বড় সমাবেশ করেছেন, কমিউনিটি কিছু আসে জানি, সে মনে হচ্ছে মারপিট করে গায়ের জোরে ক্ষমতা দিতে না পারলে আমি তোমাকে ক্ষমতা দেবো না, ওই লড়াইটা ওরা করেছে। এইটুকু করা মানে সবটা করে না, কিন্তু শেষ লড়াইটা করেছেন মানে আপনি সব লড়াই করেছেন তা না। ফলে আমার বহু সময় মনে হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সের অভাব, তারা ওই যে জিতেছে মনে করেছে এটাই বোধহয় সব। এই জন্য যেরকম করে বলেন আপনি নিজে বিবেচনা করেন, আমি দর্শক শ্রোতাদের বলবো এই কথার মধ্যে পলিটিক্যাল টোনিং আছে। আপনি যে নতুন দেশ গড়বেন বলছেন, তার জন্য যে নতুন কালচার গড়বে, এদিকে সেই কালচারের সাথে যায় আমার মনে হয় না। বিকজ রাজনীতিতে নম্রতা ভালো জিনিস, রাজনীতিতে আচরণের মানে ভদ্রতা ভালো জিনিস, এগুলো দুর্বলতা না। কিন্তু আপনি যদি হুমকি দিতে থাকেন, আপনি যে পাওয়ার দেখালাম, এটা দিয়ে ফ্যাসিস্ট হওয়া যায়, এটা দিয়ে ডেমোক্রেট হওয়া যায় না, গণতন্ত্রী আপনি হতে পারবেন না। আমি মানে যিনি বলেছেন তাকে আমাকে ভুল না বুঝে বোঝার জন্য অনুরোধ করবো যে এই ল্যাঙ্গুয়েজ গণতন্ত্রের ল্যাঙ্গুয়েজ নয়। হেলাল ভাই, একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে সামনে এখন যে বিতর্কটা চলছে দুই উপদেষ্টা নিয়ে, সব মিলিয়ে তাহলে আসলে অন্তর্বর্তী সরকারের যে শক্ত অবস্থান, সেই অবস্থানটা আসলে কেমন দেখছেন এখন? মানে একটা বিষয় একটু সিগনিফিকেন্স বলি, সেটা হচ্ছে যে ছাত্র জনতা এখন এই দুই উপদেষ্টা নিয়ে আন্দোলনে নেমেছে, প্রতিবাদ বিক্ষোভ করেছে চরমভাবে, এবং প্রয়োজনে তারা বলেছেন যে যদি এই বিষয়ে সিদ্ধান্ত না আসে তাহলে তারা প্রয়োজনে সরকারের বিরুদ্ধেই কথা বলবেন। তারা তো দেখছেন যে সরকারের অবস্থা পাল্টা সরকার গঠন করবে এরকম কথা বলেছে। তার মানে কি এই সরকার তো আপনার এক ধরনের নরবরে সরকার হয়ে গেল। আপনার বক্তব্য যেটা বললেন যে ছাত্ররাও তার বিরুদ্ধে দেখলাম, কারণ এইরকম বাদ বিচারহীনভাবে উপদেষ্টা নিয়োগ করলে এবং তাদের ফোকাস যদি হয় ক্ষমতায় থাকার একটা শখ, বারবার বলছি ক্ষমতায় থাকারটা লোভ যদি তাদের মধ্যে পেয়ে বসে, তখন কিন্তু এই রকম সমস্যাগুলো হবে। আপনার একমাত্র দেখেন যে হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন, মান্না ভাইকে জিজ্ঞেস করলেন ফাঁসির দড়ি কেন তাদের কাছাকাছি আসবে। যদি আজকে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তারা সেই বীর উপাধিই পাবে, সেই বীরোচিত সম্বর্ধনায় পাবে, তাদের কেন ফাঁসির দড়ি আসবে? তার রাজনৈতিক দলগুলোর মধ্যে আতাত হচ্ছে, দ্যাট হোয়াট ডাজ ইট মিন? আতাত শব্দটা কেমন? আর না আমরা যে ঐক্যবদ্ধভাবে 17 বছর আন্দোলন করেছি সমস্ত রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, সেই আন্দোলনের উপসংহার টেনেছে, বান্নাবা যেটা বললো, উপসংহার টেনেছে তারা, তাই না? রাশিয়ার যে জারের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, দুনিয়া কাঁপানো যে 10 দিন বা দুনিয়া কাঁপানো যে 40 দিন, ওই 40 দিনের ফলেই কি আপনার জার সরকার পড়ে গেল না? এর পিছনে একটা বিরাট পটভূমি আছে, প্রেক্ষাপট আছে। সুতরাং পলিটিক্যাল ম্যাচুরিটি এবং পলিটিক্যাল অভিজ্ঞতা, এইটা আমার মনে হয় আমাদের ছাত্রদের মধ্যে খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে। আরেকটি কথা দেখেন যে আপনারা যদি বাংলাদেশে যে সমস্যাগুলো এখন হচ্ছে, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন সাম্প্রদায়িক কাঠ খেলা হচ্ছে, বিভিন্ন উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, সরকার বিভিন্ন জায়গায় ফেইলার দেখাচ্ছে, আপনি বিভিন্ন সংস্কারের প্রস্তাব বলছেন, মান্নাবা যেটা বললেন সেটা আপনার নিজেরা ইচ্ছা করে চাপিয়ে দিচ্ছেন সব কিছু। সুতরাং আমি এখন মনে করি এই অবস্থার থেকে, এবং যে ষড়যন্ত্র এই সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে, আলী ইমাম মজুমদার
সাহেবের কথা বললেন, তিনিই তো এই ফ্যাসিবাদের একজন দোসর ছিলেন, তাই না? তো তিনি ভিতরে বসে তো এরকম দড়ি কাটবেই। ফ্যাসিবাদের দোষর ছিল। উনি তো ফ্যাসিবাদের দোষর ছিল তো, আপনার যে এই মাফিয়া সরকারের দোষর ছিল না আলী ইমাম মজুমদার। তিনিই তো আজকে এই প্রশাসনের সমস্ত সমস্যার মূল কারণ তো তিনি, আমি মনে করি। এবং এই উপদেষ্টা পরিষদের যে সমস্ত মানে অবিবেচকের মধ্যে যে সিদ্ধান্তগুলো হচ্ছে, সেখানে তার অবশ্যই একটা ভূমিকা আছে। আমি মনে করি যদি এই সরকার 3 মাস কিন্তু অনেক সময় চলে গেল, এখন জনগণ কিন্তু তাকে এইভাবে আর সময় দিবে না। সুতরাং আমি মনে করি যে নির্বাচিত সরকার এলেই বা নির্বাচনের দিকে দেশটা গেলেই কিন্তু বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়। আপনি দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছু। আরেকটি কথা বলি, যে এই যে বলে যে ছাত্রদের সরকার, ডক্টর ইউনূস কিন্তু প্রথমেই বলে ছাত্রদের সরকার, ছাত্ররা দেশ চালাবে, ছাত্ররা অমুক করবে। এইটার সাথে আমি ওইভাবে দ্বিমত করছি না, তবে একটা ইতিহাসের একটা অধ্যায়ের কথা স্মরণ করে দিতে চাই, যে 1871 সালে যে প্যারি কমিউন হয়েছিল, শ্রমিকদের বিদ্রোহ ছিল ফ্রান্স বিপ্লবে, সেই ফ্রান্স বিপ্লবে কিন্তু শুধু শ্রমিকরাই সরকার গঠন করেছিল, শুধু শ্রমিক অংশে। সেই সরকার 70 দিনের বেশি টিকলো না, শুধুমাত্র 70 দিনের বেশি স্থায়ী ছিল না, শুধুমাত্র অবিবেচনার জন্য এবং অনভিজ্ঞতার জন্য। আমি মনে করি ছাত্র বিক্ষোভ বাংলাদেশে 71 ছাত্ররা অংশগ্রহণ করেছে, 48 52 অংশগ্রহণ করেছে, 90 69 অংশগ্রহণ করেছে, 2024 সালে অংশগ্রহণ করেছে। এইভাবেই দেখতে হবে ছাত্ররাই নির্বাচন আপনার আন্দোলনের যে না, কিন্তু এখন তো সেই ছাত্ররাই তার বিরুদ্ধে, দেশটা পরিচালনা করছে জাতীয় রাজনীতিবিদরা। ইন্টারেস্টিং, এখন তো সেই ছাত্ররাই তো এই সরকারের বিরুদ্ধে কথা বলছে। এটা তো সরকার যখন নিজে ক্ষমতায় থাকা লোভ তৈরি হয় তখন অনেকে বুঝে যায়। আমি এই কথাটা বারবার বলছি এই কারণে, তিনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়ার জন্য যে কাজগুলো, যে রাস্তাগুলো তৈরি করা দরকার, যেমন নির্বাচন কমিশন একটা গঠন, সার্চ কমিটি গঠন করেছে, একমাত্র সমাধান বলে মনে হয় যে কথাটি বারবার আসছে। এখন তো তাই মনে হচ্ছে, এখন তো তাই মনে হচ্ছে। যদি এটা নির্বাচিত সরকার হলে একটা নির্বাচিত, না না শোন, উত্তলা তারা হয়ে উঠেছে ক্ষমতায় থাকার জন্য। আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো তাহলে কিন্তু আপনার এই জবাবদিহিতার জায়গা থাকতো। এখন নেই পার্লামেন্ট, এখন তো টক শো, মান্না ভাই যেটা বলেন সেমিনারে আপনি কথা বলতেন, সেখানেও সরকার শুনছে না সেমিনারের কথাগুলো, অর্থাৎ কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আজকে যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে সব কিছু একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতো। এখন আমি দেখছি যে এই পরাজিত শক্তি, মাফিয়া শক্তির এই ষড়যন্ত্রটা শুরু হয়েছে দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। জি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি মাহমুদুর রহমান আপনার কাছে। দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে আবারও জেডএসআর ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কার এবং জাতীয় ঐক্য বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, আছেন আজিজুল বারী হেলাল। মাহমুদুর রহমান মান্না, সম্প্রতি গতকালই আসলে এই দুই উপদেষ্টা পরশুদিন নিয়োগ দেওয়ার পর থেকে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিষয়টি নিয়ে। এই দুইটি ব্যক্তি সম্পর্কে একটু আপনার পর্যবেক্ষণ চাই। একজন ব্যবসায়ী হিসেবে তিনি এসেছেন, বাণিজ্য উপদেষ্টা বড় দায়িত্ব তার, পাশাপাশি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি এসেছেন। এই দুটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা, এবং এই দুটি নিয়েই মূলত ছাত্ররাও পথে নেমেছে, সরকারের এগেনস্টে চলে গেছে। এই বিতর্ক নিয়ে সরকার পথ চলবে কিভাবে, আসলে কতটা স্বস্তিকর হবে সামনের পথ? কথা হলো এই যে 2 বা 3 যেরকম করে বলে নাকি, জি, এই যে নিয়োগ দেওয়া হলো, এতে সরকারের গেইন কি? আমি তো কিছু দেখি না। মানে তার সামনে ক্রাইসিসটা হচ্ছে পলিটিক্যাল, তাকে ইলেকশন করতে হবে। এজেন্ডা একটাই, বুঝুক বা না বুঝুক, আলটিমেটলি এজেন্ডা একটাই, একটা ইলেকশন করতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। তাতেই ডক্টর ইউনূস বা এই গভর্নমেন্ট চিরস্মরণীয় থাকবে। আর ফেইল করবে, কন্টেম্পট হয়ে যাবে, না বোঝার কিছু নাই। উনি যাদেরকে নিলেন, ধরেন এই যে 2 মানুষের কথা বললেন, ফারুকী নির্মাতা হিসেবে উনি নিশ্চয়ই বড় মাপেরই নির্মাতা, বড় মাপের আন্তর্জাতিক মান বুঝছি না, আমাদের দেশে তো ওটাই বড় নির্মাতা। এইসব মানুষই বা কেন আমি বুঝি না হঠাৎ এই এত বড় কাজ করে সেগুলো ছেড়ে রেখে উপদেষ্টা হতে চাই, কারণ আমি তো বুঝি না মন্ত্রী হওয়ার লোভ কেন, ওতে কী আছে? সমালোচনা হয় অনেক অনেক ধরনের, মানে ব্যর্থতা এই ওই মিলে সাধারণ মানুষ আলটিমেটলি। আর যদি তার ধান্দা থাকে যে আমি টাকা বানাবো, সেটা তো ভিন্ন, নিশ্চয়ই তা করছে না সে, আমি তাকে এরকম করে মনে করি না। সেই অর্থে তার কন্ট্রিবিউশন কি হতে পারে? একজন খুব ভালো গল্প লেখেন, একটা ভালো নাটক লেখেন, খুব অভিনয় ভালো করেন, কিংবা গান, তার মানে উনি অ্যাডমিনিস্ট্রেটর ভালো তা তো নয়।
এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ জব। কালচারাল ফিল্ডটাকে উনি এমন করে সাজাবেন কন্ডিউসিভ টু আ গ্রোয়িং ডেমোক্রেটিক স্টেট, এইরকমভাবে যেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে, গণতান্ত্রিক প্রশাসন নির্মাণের কাজে সহায়তা করবে। উনি সেই কাজে তাকে হেল্প করতে পারবেন। এই বিষয়টা কি এরকম যে সংস্কৃতি অঙ্গনের জন্য সংস্কৃতির লোকই লাগবে? না, মানে আপনি স্বাস্থ্যমন্ত্রী যে ডাক্তার কি বানাতে হবে সেটা কথা না, এটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব। আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশন সাজাতে যান তখন অ্যাডমিন ক্যাডারকে দেন, এই জায়গাতেই বিষয়টা তাই। এই অর্থে আমি বলছি যে খেয়াল করে দেখেন, বড় বড় ডাক্তাররা যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ভালো হয়েছেন সেরকম তারা, বি চৌধুরীর ব্যাপারটাও তা না। তারপর আমানুল্লাহ সাহেব হয়েছিলেন, ওনাকে একদিন বলছিলাম আপনি হার্টের এত বড় ডাক্তার, এইটা হতে গেলেন কেন? ইনিও এইটা করে শুরুতেই যে বিতর্কের মধ্যে পড়লেন, এই বিতর্ক থেকেই তো বেরোতে পারবেন না। উনি নিজে বলতে পারেন না আমি তো স্ট্যাটাস দিয়েছি, যখন ছাত্রদের আন্দোলন হয়েছে তখন বিষয়টাকে সমর্থন করেছি। কিন্তু আপনি এবং আপনার পরিবার যে শেখ মুজিব বা সেই পরিবারের ভক্ত, তাদের ভালো চেয়েছেন, তারা থাকুক এরকম চেয়েছেন, এটা তো বিভিন্নভাবে কথাই আছে। তার স্ত্রী, উনিও খুবই ভালো বাপের অভিনেত্রী, কিন্তু তিনি বঙ্গবন্ধুর স্ত্রীর ভূমিকায় অভিনয় করে তার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন মনে করেছেন। তো এটার একটা পলিটিক্যাল মিনিং আছে না? তারা তো সাধারণ মানুষ তো এটাকে পলিটিক্যাল মিনিংটাই ধরছে। এটা ধরবার পরে উনি এবং তার হাজব্যান্ড দুজনেই মানুষের কাছে গ্রহণযোগ্য থাকতে পারেন না। এই গভর্নমেন্টের ওই বিবেচনাটাই নাই। একে এবং একইভাবে বশির সাহেবকে নেওয়ার ফলে বাণিজ্য ক্ষেত্রে একটা হুলস্থুল কিছু করতে পারবেন না তারা। উনি ভালো বিজনেসম্যান হলেই যে বাণিজ্যটাকেও খুব ভালো গোছাতে পারবেন, পুরো সেক্টরটা, এরকম কোনো কথা নেই। কিন্তু তিনি আওয়ামী লীগ আমলের বেনিফিশিয়ারি, এটা সবাই জানে। তো আপনি এই দিক দিয়ে বলছেন তাকে কোনো সভা করতে দেবো না, তাকে ইয়ে করতে দেবো না। ভাই এমপি ছিলেন, হ্যাঁ ভাই এমপি ছিলেন, সে তো ছিলেনই, আওয়ামী লীগের এমপি ছিল আফিল। হ্যাঁ জি, মানে ওই পরিবারটাই তো, মানে পরিবারটাই এভাবে ইনভলভ ছিলেন। মানে এটা না জানবার তো কথা না। তার বাবার একটা মামলা আছে, সেটা খুনের মামলা আছে কিনা সেটা এখনো বলতে পারে না। উনি বলছেন আমি জানি না, তো আমার নাম নেই, গভর্নমেন্ট জানে না, থানাকে জিজ্ঞেস করলে হয় না? তারা একটা লোককে যখন মন্ত্রীর মতো দায়িত্ব দিচ্ছে, তার ডিটেলস কি দেবে না, নাকি নেয় নাই? এটা কি মানে এরকম ছেড়ে খেলা তো আমি কোনো সময় দেখি নাই। এই কারণে যে ওরা বিক্ষুব্ধ হচ্ছে, তারা বলছে আওয়ামী লীগের দোষর ইত্যাদি হিসেবে, সেটা একটা পয়েন্ট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সরকারের যে অবিমিশ্রকারিতা, সরকারের যে খামখেয়ালি পড়া, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নিয়ে ছেলেমি, এইটা তো ক্ষমার অযোগ্য মনে করি আমি। এটা দিয়ে কিছুই হবে না। তারপরে ধরে আমি যেমন মাহফুজ, তার সম্পর্কে এমনি শুনি সে কী বলে আপনার বিশেষ সহকারী, না সক্রেটিস, তারপরে মানে আরেকটা কি শব্দ বলেছে, এত কমন শব্দটা এখন ভুলে গেলাম। মাস্টার মাইন্ড, হ্যাঁ মাস্টার মাস্টার মাইন্ড। এত বড় একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে মাস্টার মাইন্ড কেমন হবে বলেন? মাস্টার মাইন্ড মানে কি খুবই সুপরিকল্পিত, সুসজ্জিত এবং খুবই ওয়েল পারফর্মড একটা জিনিস। এইটা তো ওই রকম নয়। এই আন্দোলনটা প্রধানত স্বতঃস্ফূর্ত, মানুষের আবেগ, রাগ, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এটা হয়েছে। এই জন্যে বিপ্লবী সরকার করবেন না গণতান্ত্রিক সরকার করবেন সেটাই ঠিক করতে পারেনি, এখনও সেই ঝগড়া তারা করছে না। তো ওপেন, তো এক্সপোজড। সেই জায়গাতে তাকে আপনি একটা ফোকাস দিয়েছিলেন, তিনি ভালো একটা পজিশনে ছিলেন। আমরা যখন ডায়লগ করলাম তিনি আমাদের সঙ্গে ছিলেন। তাকে আপনি বলতে পারেন যে অ্যাসিস্ট্যান্ট ছিল, এখন ফুল বানালেন, তাছাড়া তো আর কোনো কিছু হলো না। তার মানে পুরো জিনিসটাই একটা অন্যরকম এলো। আর নেবার কথা হলো 5 জন, 3 জন শপথ দিলেন, 2 জন দিলেন না, তাদেরকে অ্যাসিস্ট্যান্ট সহকারী বানালেন। কোনো আনসারেবিলিটি নাই, যেহেতু কোনো জবাবদিহি নাই, অতএব তারা যা ইচ্ছা তাই করলেন। আমি মনে করি যে এটা খুবই একটা দুঃখজনক বিষয়। ঠিক এই রকম কাণ্ড যদি মনে করেন আপনার এই সংস্কারের বেলা হয়, কোনটা বলছি আমি, কনস্টিটিউশন নিয়ে 4000 প্রস্তাব আসছে, তার মধ্যে 2000 পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি আছে, মেলে না। ওনারা কি সংস্কার করবেন? 14টা দল দেখা করেছিল যে 2000 প্রস্তাব দিয়েছিল, 2000 প্রস্তাবের মধ্যে অনেক ভিন্ন ধর্মী প্রস্তাব আছে। আপনাকে শেষ পর্যন্ত এটা করতেই হবে যেটা যাতে ঐক্যমত্যের ঘটনা ঘটে। ঐক্যমত্যটা করবেন কিভাবে? করতে পারবেন। ধন্যবাদ। অনেক বড় চ্যালেঞ্জ আসলে এই জায়গায়। আজিজুর বাড়ি হিলাল, সরকার কি করবে আসলে, মানে কি ধরনের? আমি তো যেটা মনে করি যে গভর্নমেন্ট ইন্টেনশনালি, ডেলিবারেটলি এই আমাদের বিপ্লবকে ব্যর্থ করবার জন্য, আমাদের এই অর্জনকে ব্যর্থ করবার জন্য কোনো
দেশবিরোধী কোনো শক্তির সাথে আঘাত হয়েছে কিনা, যে আমাদের এই বিপ্লবকে, আমাদের এই অর্জনকে ব্যর্থতা করার জন্য, অথবা একটা আনস্মার্ট এটা ব্যর্থ করে অথবা একটা এটা ব্যর্থ করে এই সরকারের লাভ হবে। আপনার ষড়যন্ত্রকারীদের কাজটা কি? যারা আমাদের দেশের এই বিপ্লবকে বিপ্লব মনে করে না, আমাদের এই অভ্যুত্থানকে অভ্যুত্থান মনে করে না, যারা আমাদের অর্জনকে অর্জন মনে করে না, সেই শক্তির সাথে তাদের সখ্যতা হয়েছে, অথবা তারা আনস্মার্ট। আমি তো বললাম দ্বিতীয় অপশন আনস্মার্ট। আরেকটি কথা ওই যে মান্নাবা যেটা বললেন যে সংবিধান সংস্কার করা, দেখেন আমি আগে একদিন মান্নাবার সাথে টকশোতে ছিলাম, যে আপনি সংবিধান সংস্কার করে যে করার কথা বলেন কিভাবে? আপনার তো প্যারাডক্সিক্যাল হচ্ছে জিনিসটা। আপনি সংবিধান শপথ নিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, যেই সংবিধান রক্ষা করা আপনার দায়িত্ব, সেই সংবিধান আপনি আপনার সংবিধান সংস্কার বা পুনর্লেখন করেন কি করে? এর পিছনে আমার কাছে মনে হয় যে 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের মূল যে বিপ্লব, আমাদের মূল যে যুদ্ধ 71, সেই 71-এর আপনার চেতনাকে মনে হয় মুছে ফেলার একটা ষড়যন্ত্র চলছে। দেখেন 24-এর গণ অভ্যুত্থান, 1975-এর 7ই নভেম্বরের বিপ্লব, এইগুলো আমার কাছে একই রকম মনে হয়। কিন্তু 7ই নভেম্বরের বিপ্লব এবং 24-এর গণ অভ্যুত্থান, যে সার্বভৌমত্ব, স্বাধীন দেশ হলেও সার্বভৌমত্ব ছিল না, সেই সার্বভৌমত্ব ফিরে আসছে। কিন্তু আপনি 71-এর চেতনাকে বাদ দিয়ে, 71-কে বাদ দিয়ে আপনি কোনো ইতিহাস, কোনো সংবিধান রচনা করলে এটা কিন্তু জনগণ মেনে নেবে না। 71-কে আপনার মূল উপজীব্য বিষয় ধরে এরপর আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতা বিভিন্নভাবে সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, গণতন্ত্র লঙ্ঘিত হয়েছে। সেখানে বিপ্লব করে আমরা আরেকটি আপনার সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছি, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছি। এখন তার প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আপনি একটা সংবিধান রচনা করবেন 71-কে বাদ দিয়ে, এটাও কিন্তু জনগণ মেনে নেবে না। পরিণতি কি দেখছেন? পরিণতি আমি দেখছি যে আমাদের বিপ্লবকে যারা পরাজিত করতে চাবে, আমাদের বিপ্লব যদি পরাজিত হয়, আমাদের হওয়ার পথে হয়, তখন আমরা আবার রাস্তায় নামবো। এই শক্তির যারা এই আমাদের বিপ্লবকে হাইজ্যাক করতে চায়, যারা বিপ্লবকে ধ্বংস করতে, আমরা আবার রাস্তায় নামবো। আমাদের এই ছাত্র ভাইয়েরা, রাজনৈতিক দলগুলো রাস্তায় সংগ্রাম করবে। নিশ্চয়ই কেউ চায় না মাহমুদুর রহমান, নতুন করে আবার বিপ্লব, এত অপশক্তি আসলে তো চাইতেই হবে। সেই জায়গাটাই কি ধরনের তাগিদ থাকবে সরকারের প্রত্যাশার তাগিদের জায়গাটা? মাসে মাসে একটা করে বিপ্লব তো হবে না, জি জি, সেটা সম্ভব না। এটার মানে খারাপ দিকটা আমি বলবো, ফোর্সেস অফ ডার্কনেস উইল কাম আপ। কি হতে পারে? সেই যেহেতু ফোর্সেস অফ ডার্কনেস বলছি, তারপর আপনি দেখতে পারবেন না, এখন চেহারা দেখতে পাচ্ছেন না। অনেকেই বলে না যে যদি হয় শেষ মতো আর্মি নিয়ে নেবে, কথার কথা বলে, কিন্তু কিছু একটা করবে। কারণ এই যদি ব্যর্থ হয়, তাহলে তো আপনি ট্রান্সফারের আর কোনো ইনস্ট্রুমেন্ট থাকলো না আপনার কাছে, তখন ভেরি ব্যাড থিং, এটা বলার মতো না। কিন্তু এটার বিরুদ্ধে আপনি মিছিল করবেন, যে মিছিল করবেন বা আন্দোলন করবেন কার বিরুদ্ধে? তখন এরা তো সবাইকে মানে সরকারে থাকা, এখন দ্রুত ইলেকশন দিয়ে চলে যাবে সরকার, যত দ্রুত সময় ইলেকশন জরুরি। না, ইলেকশন তারা দেবেন কিভাবে? এখন তো ইলেকশন দেবার মতো পরিস্থিতি এখনো তারা তৈরি করেন নাই, ইলেকশন কমিশনই তো করেন। এগুলো কি উপলব্ধি করছে বলে মনে হয় সরকার? মানে তারা যে কি করছে না আমি ঠিক বুঝতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান, আজিজুল বারী হেলাল, দুজনকে অসংখ্য ধন্যবাদ। এর রাতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আশা করি সরকার বিষয়গুলো উপলব্ধি করবেন এবং জনগণের আশা অনুযায়ী সামনের পথে এগিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।